ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারে দুই বাংলার গোয়েন্দারা দুদকের জালে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ, উত্তেজনার মধ্যেই চলছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতি। এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে শিরোনাম ঠিক করেছি আওয়ামী লীগের অস্বস্তি ও দায়কার। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। শুরুতে পরিচয় করাতে চাই এম ওহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আবু জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি এম ওহিদুজ্জামান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। এমপি আনার খুন, বেনজিরের সম্পদের পাহাড় আর আজিজ আহমেদের স্যাংশন, এই তিনটি ইস্যু আসলে সম্প্রতি, একদম খুবই সম্প্রতি নিকটবর্তী তিনটি ঘটনা। এর কি ক্ষমতাসীন যারা আছেন তারা কি কিছুটা বিব্রত কিনা? যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে এর দায় কোনোটাই সরকারের নয়, মানে দুটি ঘটনা বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের স্যাংশন, দুটি বিষয় নিয়ে বলেছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এখানে তিন রকম ইস্যু। একটা হলো, যদি আমরা সর্বশেষ বলি, আনোয়ার হোসেন আনার এবং তার হত্যা, মানে ইন্ডিয়াতে ভারতে যাওয়া এবং সেখানে একটা পর্যায়ে টেলিভিশন বা সংবাদপত্র তারা নাকি লাপাত্তা শব্দটা ব্যবহার করেছে। আমি ঠিক বুঝতে পারছি না যে এটা নিখোঁজ হওয়া বলবো লাপাত্তা বলবো। এটি কলকাতার গণমাধ্যম, হ্যাঁ, পরে ওদের গণমাধ্যমের শব্দটাই আপনারা কেস করেছেন না। এখানে টেলিভিশনগুলো দেখছি যে লাপাত্তা শব্দ বলেছে হঠাৎ। এবং পরে আমরা দেখলাম যে তাকে একটা ট্র্যাপ করে এক জায়গায় হত্যা করা হয়েছে এবং লাশ গুম করা হয়েছে খুব নৃশংসভাবে। এখন প্রশ্ন হলো, এটা তো মনে করেন একটা আইন শৃঙ্খলার ব্যাপার বা ঘটতেই পারে। সেটা ইন্ডিয়ারও যেমন অস্বস্তিতে যে তাদের একজন বিদেশের একজন নাগরিক একটা দেশের সাংসদ, তারা কিন্তু কোনো অস্বস্তি বা বিব্রত বা দুঃখ প্রকাশ কোনো না। আমি ইন্ডিয়াতে যেটা দেখছি, আমি ইন্ডিয়ার মিডিয়াও বলছে যে ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটেনি। কোনো দেশের, বিদেশি কোনো রাষ্ট্রের সাংসদ নিহত হওয়া, হত্যাকাণ্ডের শিকার হওয়া ইন্ডিয়াতে এটি প্রথম। এবং বাংলাদেশেরও আমার মনে হয় এটি প্রথম। বাংলাদেশও প্রথম, আমাদের কোনো এমপি ৭৫-এর পরে প্রথমই। হ্যাঁ, তাই না? না, ৭৫ আগেও কেউ বিদেশি রাষ্ট্রে নিহত হওয়া প্রথম, মানে খুন হওয়া প্রথম। সুতরাং সেটি একটা ঘটনা। আর সবচেয়ে পরের যে ঘটনাগুলো আসছে ইন্ডিয়ান মিডিয়াতে আসছে, যে এই হত্যার পেছনে স্বর্ণ চোরাচালান বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। এবং এখন ভাষা আসছে যে ওই এলাকায় বর্ডারে যে এই চোরাচালান হয় তার নেতৃত্ব, অনেক অর্থের মালিক, বা এটা সেই সব দ্বন্দ্ব থেকেই হত্যা হয়েছে। সুতরাং এখন এখানে আওয়ামী লীগের জায়গায় যদি বলি, যে আওয়ামী লীগের যদি তিনি এমপি এবং 3বার, এই তৃতীয়বার তিনি মনোনয়ন পেয়েছেন, ভোট জনগণ দেশে মনোনয়ন পেয়েছে। আর একটা হলো যে আজকে এটাও আসছে অনেক সময় নিউজ তো সব, যে ওই রকম আছে না যে আওয়ামী লীগ করেই আওয়ামী লীগ, বা সেভাবেও না, অন্য দল থেকে বা বিএনপি থেকে এসে আওয়ামী লীগ বা তার নমিনেশন পেয়েছে। এখানে কিন্তু কিছুটা হলেও যে দল বিব্রত, তার প্রমাণ হলো দলের সাধারণ সম্পাদক, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারের মুখপাত্র, তিনি কিন্তু নিয়ে স্বপ্রণোদিত হয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জনপ্রিয় বলে তাকে এই 3বার মনোনয়ন দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগ দল হিসাবে বিব্রত হত্যাকাণ্ডের শিকার হওয়া না, বিব্রত হলো হত্যাকাণ্ডের শিকার হওয়ার ব্যক্তির যে ব্যাকগ্রাউন্ড এখন আসছে। এবং আমি আজকে দেখলাম আমার সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা, তিনি এবার দেখলাম বের করলেন যে আগে ডাকছিল যে তার যে পূর্বই একটা কলেজে ঢুকে একজন শিক্ষককে লাঞ্ছিত করা, আরও এরকম ঘটনা। সুতরাং বোঝা যায় যে আনোয়ারুল আজিম এমপি তিনি ঠিকই আছে, সেটা তো একটা বড় জিনিস, কিন্তু তার পেছনে তার ব্যাকগ্রাউন্ডটা অত ক্লিন না। তো এখন বাংলাদেশে এই সকল লোক নমিনেশন পাচ্ছে, তাই না? এটা তো বাস্তব। এবং আওয়ামী লীগ, আমার মনে আছে যে 91-এ আওয়ামী লীগ অনেকেই, শুধু এরকম লোক না, অনেক ভালো লোকও যারা সেই সময় এরশাদের সাথে ছিল, কিংবা ওই সরকারের আমলা ইত্যাদি অনেকেই এসে 32 নম্বর থেকে ফিরে গেছে, নমিনেশন দেওয়া হয় না। আমি নাম ধরে বলতে পারবো, এম কে আনোয়ার, কেরামত আলী, আমার শিক্ষক ব্যারিস্টার আমিনুল হক,
নাটোরের, এবং এরা কিন্তু পরবর্তীতে এখান থেকে না পেয়ে জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিল, মন্ত্রীও হয়েছিল। 2001-এর যে বিএনপি সরকার গঠন করে, এখানে প্রত্যেকে মেন মন্ত্রী, এই তিনজনের যে নাম বলেছে। আরও অনেকে সেই সময় নমিনেশন পায়নি। তখন আওয়ামী লীগের একটা স্ট্যান্ড ছিল যে স্বচ্ছ দলের মধ্যে কমিটমেন্ট আছে, সেই সব অনেক প্রক্রিয়া আমিও কাজ করেছি, এমনকি 96-এতেও কাজ করেছি। কিন্তু দেখা গেল তাতে লাভ হয় না, যে ক্ষমতা দেওয়ার জন্য আসন দরকার। সুতরাং যখন এইরকম মুখোমুখি ফাইট হয় যে আপনার আসন পাওয়াই ইম্পর্টেন্ট, তখন অনেক সময় এইসব জায়গায় ছাড় দিয়ে যে জিততে পারবে, আমি জনপ্রিয় শব্দটার কথাটা বলবো না, শুধু জনপ্রিয়তা দিয়েই বাংলাদেশের নির্বাচনে জেতা যায় না। জনপ্রিয়তা ছাড়াও অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে বিদ্যমান পরিস্থিতিতে, সেইগুলো বিবেচনা করেই কিন্তু মনোনয়ন দেওয়া হয়। হয়তো আনোয়ারও সেভাবে দিয়েছেন। আসলে তো আমাদের যদি ন্যূনতম আমাদের দল বিব্রত না হতো আওয়ামী লীগ, তাহলে তো এই কথা ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না। তাহলে এই জায়গাটাই। আর এখন আসেন আপনি একজন সাবেক আইজিপি, একজন সাবেক সেনাপ্রধান। এখন আইজিপির বিষয়টি একটা প্রতিবেদন হয়েছে, সেখানে দুদকের তদন্তের মধ্য দিয়ে একটা লিস্ট অফ প্রপার্টিস আমি দেখলাম যে 83টা 83 দলিলের মাধ্যমে অনেক সম্পত্তি এবং 27টা কার্যকর অ্যাকাউন্ট সহ 33টা অ্যাকাউন্ট, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, হয়তো তিনি এবং তার ফ্যামিলি মেম্বারদের সহ। কারণ তার একটা বক্তব্য ব্যাখ্যা দেখেছি তার ওয়াইফ বা সন্তানদের ব্যবসা সম্পর্কে। সুতরাং এইটা কিন্তু একটা জিনিস যে সম্পদ, এবং সেই সম্পদের দুদক বলতেছে যারা প্রাথমিক ইয়া পেয়েছে, সুতরাং সম্পদকে কনফিসকেট করা যাতে বিক্রি করে বা ট্রান্সফার করে তার লোপাট না করা যায়, এটা একটা বিচারাধীন। আমরা দেখব যে এটা কি। আমরা যারা প্রত্যাশা করি, আমি একজন নাগরিক হিসেবে, এবং এই দুর্নীতি, সন্ত্রাস এসবের বিরুদ্ধে ছাত্র জীবন থেকে আমরা প্রতিবাদ করে আসছি, লড়াই করে আসছি, সেই জায়গা থেকে আমি বলবো যে এটি আমরা প্রত্যাশা করি যে বিচারটি, তদন্তটি সঠিকভাবে হবে এবং তদন্তে উদ্ঘাটিত যা তার আলোকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। এবং এইখানটা সরকার যাতে বিব্রত না হয়, এবং বিব্রত হওয়ারও কিছু নাই আমি মনে করি। কারণ এটা আমরা জানি যে বাংলাদেশ একেবারে ওই রকম দেশ না যেখানে সব লোক সৎ, সব লোক ইয়ে করছে। ইভেন খোদ ইউরোপে দেখেন আপনি, অন্যান্য জাপান দেখেন, সেই সব দেশেও এরকম দুর্নীতি নাই। কিন্তু মাঝে মাঝে কিন্তু এই পলিটিশিয়ান বা এরকম কেউ দুর্নীতি বের হয়, বের হলে তাকে পদত্যাগ করতে হয় যদি পদে থাকে, এবং তার বিচার হয়। আমাদের এখানে যেহেতু আমরা পদে নেই, তাহলে কী করতে হবে? এর বিচারটা হবে, এবং এই বিচারটা মানুষ প্রত্যাশা করে যে স্বাধীনভাবে বিচারটা হবে এবং যা হয়। এখন আসেন যে সেনাপ্রধানের বিষয়টা যদি বলি, সেখানে আমি বলবো যে সেনাপ্রধান সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত যে কথা বলছে দুর্নীতির কিন্তু কোনো খতিয়ান আমরা বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখি নাই, বিদেশি মিডিয়াও দেখি নাই। আমেরিকা যে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানেও কিন্তু তারা স্পেসিফিক কোনো ওয়েলথ, দুর্নীতির সম্পদ আমেরিকাতে আছে বা ইউরোপে আছে, সেটা জব্দ করা বা তার হিসাবের বাইরে বাংলাদেশে এত প্রপার্টি আছে সেটা নেই। তার বিষয়টা মনে হয় যে অনেক বেশি পলিটিক্যাল। আরেকটা হলো তার ফ্যামিলি মেম্বাররা কিছু আছে, নানা সময় নানাভাবে বিতর্কিত হয়েছে, সেখানে উনি হয়তো ক্ষমতা ব্যবহার করে তাদের সেই সব মানে বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া বা নানা কিছু, সেই ধরনের একটাই আছে। এখন এই ব্যাপারটা আমি মনে করি অনেক বেশি পলিটিক্যাল, এবং সেটাও তিনি একজন রিটায়ার্ড সেনাপ্রধান। ক্ষমতাসীন মানে সরকারের কি দায় এড়াতে পারে কিনা, এটা দায়টা কার? একটা হলো বিব্রত একটা দায়, মনে করেন যে এই যে নমিনেশন, সেটা আওয়ামী লীগের দায় আছে। আর এটাও বাস্তব যে ধরনের একজন আনার না, এজন আনার খুঁজলে আরও আনার পাওয়া যাবে। যে অর্থাৎ দলগুলো, শুধু আওয়ামী লীগ না, পলিটিক্যাল পার্টিগুলো 75 সালের পরে, যেন আওয়ামী লীগ সেই প্র্যাকটিস করেছিল 91-তে, সেই প্র্যাকটিস সফল হয়নি। যে না, সেভাবে নমিনেশন দিলে ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় যেতে হলে এই আপোষটা করতে হবে। আসবো আমি একটু যেতে চাই আবু জাহেদ আল মাহমুদ, আপনার কাছে আসলে দায়টা কার? মানে সরকার এতে অস্বস্তিতে আছে কি বলে মনে হয় কিনা? ধন্যবাদ। দেশ টিভির আজকের এই আলোচনায় উপস্থিত বিজ্ঞ আলোচক, সম্মানিত সঞ্চালক এবং কলাকুশলী, দেশে বিদেশে যারা শুনছেন, সকলকে ধন্যবাদ।
একটি বড় ধরনের ঘটনা এমপি আনোয়ারুল আজিম আনার ঘটনাটি, তারপরে দুইটি বাহিনী প্রধান, বাংলাদেশের গৌরবময় একটি বাহিনী সেনাবাহিনী সাবেক প্রধান আজিজ আহমেদ, তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা এসেছে। এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাজনক। সাবেক পুলিশ প্রধানের বিষয়েও একটি তদন্ত হচ্ছে এবং অভিযোগ আসছে, নানামুখী লেখালেখি হচ্ছে, অনেক দিন থেকেই ওনাকে নিয়ে লেখালেখি হচ্ছে। এটিও রাষ্ট্রের জন্য অনেক বেশি উৎকণ্ঠার বিষয় এবং ভাববার বিষয়। রাষ্ট্রের প্রতিটি সচেতন নাগরিকের যে এত বড় একটি উচ্চ পদে এই মানুষগুলো যখন বসে গেছে, নিশ্চয়ই এর দায় সরকার এড়াতে পারে না, কারণ সরকারের বিভিন্ন সিলেকশন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু তারা এই দায়িত্বে এসেছে। সুতরাং বলা চলে দলের প্রতি আনুগত্যবোধ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্যবোধ বিবেচনায় কিন্তু এই পদগুলোতে, উচ্চতর পদগুলোতে বাহিনী প্রধান হিসেবে আনা হয়। আমরা প্রথমে যদি আজিজ আহমেদের ঘটনাটা একটু আলোচনা করি। উনি একজন তার আগে বিজিবিতে ছিলেন, বিজিবির আগে সেনাবাহিনীতে ছিলেন। সেনাবাহিনী অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান আমাদের, এবং আমাদের স্বাধীনতায় সেনাবাহিনীর অবদান আছে। আমাদের জাতীয় দুর্যোগে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে অনেক সুনাম আছে সেনাবাহিনীর। আমাদের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন যে আমাকে ইতিমধ্যেই উনি জানেন, ওনাকে জানিয়েছেন আমেরিকা এই তালিকা প্রকাশ করার আগে, এই নিষেধাজ্ঞা প্রকাশ করার আগে, যে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে এবং দুর্নীতির জন্যই ওনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে, সরকার জানে এবং সরকারের উচ্চমহল জানে, তার সরকারের এত বড় একটি পদে যিনি ছিলেন তিনি আসলেই দুর্নীতি করেছেন কিনা এটা তদন্ত করার জন্য তো ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো, সরকারের দুদক কী জন্য আছে? তাহলে দুদককে লাগানো উচিত ছিল, ইনকাম ট্যাক্সকে লাগানো উচিত ছিল, ব্যাংক সোর্সকে লাগানো উচিত ছিল, আর্মি ইন্টেলিজেন্সের তথ্যগুলো নেওয়া উচিত ছিল। উনি তো সেনা প্রধান, কিন্তু বাংলাদেশের নাগরিক। তো যদি এদেশের সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব মাপ না পান, বেগম খালেদা জিয়া একটা দলের প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের নেত্রী ছিলেন, তিনি ছোট একটা ঘটনায় 2 কোটি টাকার কাছাকাছি কম বেশি একটা ঘটনায় উনি অনেক দিন কারাভোগ করে এখন বাসায় আছেন, এখনও বলা চলে কারাগারি, তিনি কারাগারে আছেন। দেশের শীর্ষ ব্যক্তিরা যদি আইনের আওতায় আসতে পারে, আইনের পর্যায়ে, ইভেন আমাদের প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় মামলায় পড়েছেন এবং মামলা থেকে খালাস পেয়েছেন বিভিন্নভাবে, তাহলে পরে দেশের বাহিনী প্রধান কি এমন বিষয় হয়ে গেল যে তার বিষয়ে কথা বলা যাবে না? আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলে ফেললেন এটা আর্মির বিষয়। আর্মি তো একটা দ্বীপের অংশ না বা একটা বহিরাষ্ট্রের অংশ না, এটা বাংলাদেশের ভূখণ্ডের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাংলাদেশের নিরাপত্তার জন্যই আর্মিটাকে পোষা হয় এবং সর্বোচ্চ পরিমাণে রাষ্ট্রের ব্যয় দিয়ে, বাজেট বরাদ্দ দিয়ে এই বাহিনীটাকে পোষা হয়। অত্যাধুনিক ট্রেনিং এবং এখানে অত্যাধুনিক ব্যক্তিগত, এটা তাই না, ব্যক্তিগত। তো সুতরাং ওনার এই অভিযোগগুলো আন্তর্জাতিক মহল, পৃথিবীর সবচেয়ে বড় একটি ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র যখন এরকম একটা অভিযোগ আনলো, নিশ্চয়ই সরকারের এর আগেই এই বিষয়গুলো ভেবে দেখা উচিত ছিল। আমার মনে হয় এরকম অভিযোগ আরও অনেকের বিরুদ্ধেই আছে, আস্তে আস্তে প্রকাশ পাবে। আমরা অনেক আগে থেকে এই নামটা, আজিজ আহমেদ নামটা শুনছিলাম, তাহলে পরে সরকার শুনে না শোনার ভান করছিল, অথবা সরকার এগুলোকে আমলে নিচ্ছিল না। সরকারের মধ্যে এই যে একটা গয়রহ ভাব রয়েছে, আপত্তি আমলে না নেওয়া, অভিযোগ আমলে না নেওয়া, এটা একটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। তারপরে আসেন পুলিশ প্রধান, তিনি বাহিনী প্রধান, তিনি সদ্য বিদায় হয়েছেন কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে। ওনার বিরুদ্ধে শত বিঘা জমির অভিযোগ। তো রাষ্ট্রের ইন্টেলিজেন্স তাহলে কি করেছে? রাষ্ট্রের অন্যান্যরা তাহলে কি করেছে? কোনোভাবেই কি বাংলাদেশের শীর্ষমহলে, সরকারের শীর্ষমহলে তথ্যগুলো আসেনি? এসেছে। আমার জানা মতে আমাদের এলাকা কুমিল্লার দাউদকান্দির পাশে মেঘনায় উনি প্রায় যেতেন, রাতের বেলা যেতেন, কখনো শুক্রবার শনিবারে যেতেন, গাড়ির বিশাল বহর নিয়ে যেতেন। উনি যখন যেতেন, উনি তখন কী জন্য পরে মানুষের কাছে শুনি যে এখানে জমি জমা সংক্রান্ত ব্যাপারে উনি আসেন নদীর পারে, এবং কয়েকশো বিঘা জমি সেখানেও তারা কিছু জমি কৃষকের কাছ থেকে কম দামে কিনে নিয়েছে, সেখানে একজন ডিআইজির বাড়ি, তার মাধ্যমে যেতেন, এবং কিছু খাস জমি, শত বিঘা খাস জমি তারা দখলে নিয়েছেন। হ্যাঁ, রামপুর বাজারের পাশে একটি চর এলাকা নিয়ে এই এলাকাটা গঠিত, মেঘনা উপজেলা, কুমিল্লা জেলা। সেখানেও খুঁজলে পাওয়া যাবে, দুদক যদি তদন্ত করে সেখানেও পাবে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে। পুলিশ প্রধান রাষ্ট্রের একজন জাস্ট
উনি কর্মকর্তা, উচ্চমানের কর্মকর্তা, এক কথায় কর্মচারী। তিনি সরকারের বেতনভোগী, জনগণের ট্যাক্সের পয়সার সুবিধা উনি। সেনাবাহিনী প্রধানও তাই, কেউ আইনের ঊর্ধ্বে নয় তো, আইনের ঊর্ধ্বে আমি আপনি কেউ নই। প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতিরা যদি আইনের ঊর্ধ্বে না হয়, একটা বাহিনী প্রধানও আইনের ঊর্ধ্বে হওয়া উচিত না। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যখন দেশের পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের একটি গয়ের একটা মন্তব্য করে ফেললেন, যে আমরা শুনেছি, অনেক আগেই জেনেছি। উনি জেনে শুনে ওনার সরকারের শীর্ষমহলে নিশ্চয়ই বিষয়টা আলোচনা করা উচিত ছিল। সরকারের শীর্ষমহল নিশ্চয়ই দুদকের সাথে পরামর্শ করা উচিত ছিল, দুদক চেয়ারম্যানকে ডেকে কথা বলা উচিত ছিল, এনবিআরের সাথে কথা বলা উচিত ছিল, অন্যান্য সোর্সগুলোতে কথা বলা উচিত ছিল। উনি যখন বিজিবিতে চাকরি করেছেন, তাহলে সেই অবস্থায় কী কী করেছেন সেই তথ্যগুলো এতদিনে কালেক্ট করা উচিত ছিল। যখন এটা আন্তর্জাতিকভাবে ঘোষিত হলো, তখন এটা কিন্তু 18 কোটি মানুষের জন্য অনেক বেশি লজ্জার বিষয় হলো। এই নিষেধাজ্ঞাটা কিন্তু একটি মানুষকে দেয়নি, একটি দেশকে দিয়েছে, একটি বাহিনীকে দিয়েছে, 18 কোটি মানুষের এগেনস্টে গিয়েছে। শুধু এটা আমাদের জন্য লজ্জা। একটু যে সম্পত্তি অর্জন, বেনজির আহমেদের যে সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত, সেই সম্পত্তি অর্জন যে তিনি করেছেন, মানে যেভাবেই করেন এখনো সেটি প্রমাণিত নয়। যদি একটু ধারণা করাই যায় যে তিনি বেতন দিয়ে এত সম্পত্তি করার কথা নয় নিশ্চয়ই, তখন কেন সেটি আসলে ধরা সম্ভব হয়নি? বা প্রশাসনগুলো একজন সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করার পরে সর্বোচ্চ এখন যে বেতন কাঠামো আছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করার পরে তার 3 কোটি টাকা প্লাস মাইনাস জমানো তার জন্য অনেক কঠিন ব্যাপার। রিটায়ারমেন্টের সময় যখন সে পিএলআরে যাবে, 3 কোটি টাকার বেশি তার পক্ষে নেওয়া সম্ভব না। একসাথে তো তিনি এই টাকাটা পাননি। রিটায়ার পিএলআরে এলপিআরে গেছেন কিছুদিন আগে উনি, তাহলে পরে এই সম্পত্তি তো আরও অনেক আগে থেকে সংগ্রহ করছেন। ওনার একটি ঘটনা আমি বলি, উনি যখন ঢাকার কমিশনার, পুলিশ কমিশনার, আমার যদ্দূর মনে পড়ে, আবুল কালাম আজাদ মৌলানা, একজন যুদ্ধপরাধীর তালিকাভুক্ত নাম ছিল ওনার, মৌলানা আবুল কালাম আজাদ। উনি ওনার আপন ভগ্নিপতি বেনজির সাহেবের। উনি সুন্দরভাবে যশোর বর্ডার দিয়ে বেনাপোল দিয়ে পার করে দিয়েছেন আবুল কালাম আজাদ, ধরাছোঁয়ার বাইরে দেশ ছেড়ে চলে গেছেন। আবুল কালাম আজাদ এখন কোথায় আছেন, বেঁচে আছেন কিনা ভালো মন্দ আমি জানি না। হ্যাঁ, বাচ্চুরা জায়গার আবুল কালাম আজাদ নামে, আমি অন্য নামটা আর জানি না, বলতে চাই না। আবুল কালাম আজাদ উনি লেখালেখি করতেন, ভালো আলেমও ছিলেন। ওনার আপন ভগ্নিপতি, বেনজির সাহেবের আপন ভগ্নিপতি। তো বেনজির সাহেব অন্য যুদ্ধপরাধীরা যেখানে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অভিযুক্ত হলেও বাদ পড়ছেন না বা বিচারের আওতার বাইরে থাকছেন না, উনি কিন্তু এরকম একটি অপরাধ করেছেন। তারপরে উনি র্যাবে গিয়েছেন, তারপর উনি পুলিশ প্রধান হয়েছেন, র্যাবের ডিজি ছিলেন, পুলিশ প্রধান হয়েছেন। সরকার কিন্তু দেখে না দেখার ভান করে অনেক ব্যাপারে আপনজনকে অনেক বড় বড় অপরাধে ছাড় দেয়। এমপি সাহেবের বিষয়টা আমরা, আপনি যদি আলোচনার সুযোগ থাকে বলেন। আমি ওহিদুজ্জামান স্যার আপনার কাছে এই প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই, যে সম্পত্তি অর্জনের সময়কালীন যে তখন আসলে কেন প্রশাসন বা যারা কর্তৃপক্ষ রয়েছে নিয়ন্ত্রণকারী, তারা কেন ধরতে পারে না? যখন কোনো রিপোর্ট হয় কিংবা কোনো কিছু হয়, তখন হয়তো শেষ পর্যায়ে গিয়ে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ধরে প্রত্যেকটি ঘটনা কিন্তু আমরা এটলো করি। এই উত্তরটি আমরা নিতে চাই বিরতির পর। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, দুজন অতিথি আছেন। আমরা সরাসরি যেতে চাই ওহিদুজ্জামান স্যার আপনার কাছে। আসলে যে প্রশ্নটি রেখেছিলাম, যে এই ধরনের বেনজির আহমেদের মতো এই ধরনের আরও ঘটনা আমরা লক্ষ্য করেছি, পাহাড় সম সম্পদ অর্জন করেছেন, কিন্তু এই সম্পদ অর্জনকালীন সময়টিতে কেন ব্যবস্থা নেওয়া যায় না? এখন দেখেন, আমাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে, আমাদের মতো দেশগুলোতে ক্ষমতার অপব্যবহার খুবই হয়, এবং এরা যখন ক্ষমতায় ছিলেন তখন এদের কে ধরবে? সাধারণ মানুষ। এটা কি সম্ভব? মানে এই যে দুদক বা অন্য কর্তৃপক্ষ তাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, মানুষের শক্তিশালী হয়ে যায়, তাই না? দুদক তো এখনো ধরছে, মনে করেন ব্যারিস্টার সুমন চিঠি লেখছে, আরেকজন হাইকোর্টে রিট করেছে, তারপর দুদক ধরেছে। আর দুদক সেলফ ধরার স্কোপও নাই দুদকের সেই ক্যাপাসিটি, সেই ম্যান পাওয়ারও নাই, কথা বলছেন? তো এখন প্রশ্নটা হলো, ধরার পর আমি তার চাইতেও এরকম আরও আছে, এরকম চাকরির ভেতরে আছে, বাইরে আছে, বেগমপাড়ায় আছে, পুলিশে আছে, সিভিল আমলাদের মধ্যে আছে, পলিটিক্যাল আমলাদের, আমি পলিটিক্যাল আমলা বলি, রাজনীতিবিদ বলি না, এই সকল যারা ব্যবসা বাণিজ্য করে রাজনীতি আসে অথবা রাজনীতিকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য, তারা মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, দলের নেতা হতে পারে, তারা রাজনীতিবিদ না, তারাও এক ধরনের আমলা, কথা বলছেন, অথবা ব্যবসায়ী হতে পারে। এখন একাকার আমাদের দেশের ব্যবসায়ীদের একটা সাধারণ কালচারই হলো যেভাবে হোক টাকা নিয়ে নাও। এটা বারবার আমি টেলিভিশনে বলেছি যে পৃথিবীর কোথাও পাবেন না যে একটা
ফেস্টিভ্যালে বা এরকম সময় দাম বাড়ে, একমাত্র এমনকি আশেপাশে রাষ্ট্রেও না, বাংলাদেশেই পারে। অর্থাৎ আপনার যখন সুযোগ থাকবে মানুষকে আটকায়া আপনি কিছু কামাই করে নেবেন। এটা একটা কালচার আমাদের, লং টাইম হিস্ট্রি বা কালচার আমরা ব্রেকডাউন করতে পারছি না। এবং দেখেন এই যে একের পর এক ঘটনা হচ্ছে, আমি তো বলবো এই যে সালাম মুর্শিদি মেম্বার অফ পার্লামেন্ট, তাকেও তো ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে। তার তো পার্লামেন্ট থেকে তো অবশ্যই পদত্যাগ করা উচিত। আমরা বলি যে পার্লামেন্ট, এটা কিন্তু পার্লামেন্ট বলতে হবে যে এই পবিত্র জাতীয় সংসদ, এমপিরা বলে না, ইটস রাইট। কারণ পার্লামেন্টকে বলা হয়েছে আমাদের সংবিধানে অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল। জনগণ হলো সকল ক্ষমতার মালিক এবং জনগণের পক্ষ থেকে জনগণের প্রতিনিধিরা সেটা এক্সারসাইজ করবে। তাহলে দেখেন সে একটা সরকারি বাড়ি আটকাই রাখলো, সেটা নিয়ে মামলা মোকদ্দমাও করলো, এবার সে সুমন সে মামলা করে এই করে সেটা কিন্তু এখন দেখা গেল যে কয়েকশো কোটি, প্রায় 300 কোটি টাকার সম্পত্তি সে এক ধরনের কাগজপত্র তৈরি করে সেটা ভোগ করেছে। তা সেটা তো হেরে গেছে। এতেই তো তার নৈতিক যে ইয়াটা থাকা উচিত ছিল, স্ট্যান্ডার্ড, যে ওকে। তারপর সেটা ফিফা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাতে দেশে আমি তো মনে করি আজিজ আহমেদের চাইতে এই ঘটনাটা আরও বড়। আজিজ আহমেদের ঘটনাটা আমি কেন অত বড় না বলবো, যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের কাছে মানদণ্ড, তারা পৃথিবীর দেশে দেশে তারা সামরিক অভ্যুত্থান করেছে, দেশের জনপ্রিয় রাজনীতিবিদদের নেতাদের হত্যাকাণ্ড ঘটিয়েছে। ধরেন বঙ্গবন্ধু হত্যায় সেখানেও তাদের আশ্রয় ছিল, সমর্থন ছিল, মদত ছিল, এটা তো স্পষ্ট। সুতরাং এটা নতুন না, ওটা তার পছন্দ হবে। কেন পাকিস্তানে যে ইমরান খানের স্মরণ হয়েছে, সেখানে ইমরান ক্লিয়ারলি বলছে যে তারা করেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুরো পলিটিক্যাল এবং তাদের স্বার্থ সেটাই মুখ্য। এখানে খুনি দুর্নীতিবাজ এটা কোনো মুখ্য বিষয় না। আমি এই জন্যই প্রথমেই বলছি যে আজিজ আহমেদেরটা এখন পর্যন্ত তারা যদি দুর্নীতির জন্যই করতো, তারা আমেরিকাতে হোক, ইউরোপে হোক, আর এক জায়গায় হোক সম্পত্তি বাজেয়াপ্ত করতো, অথবা বাংলাদেশে বলতো যে এই সম্পত্তি আজিজ আহমেদের, তাই না? সেটা কিন্তু তারা করে নাই। কিন্তু সালাম মুর্শিদিটা তো আমি আরও বড় বলবো, এটা খেলা হতে পারে। দেখেন অলরেডি কিন্তু তার কারাপশনের জন্য 13 লক্ষ টাকা জরিমানা করেছে ফিফা, এবং তার তো প্রত্যাগ করা উচিত অথবা তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা উচিত। একটা আরেকটা হলো যে আপনারা যেটা বলছেন বেনজির আহমেদ, এটা তদন্তে আছে, সেই জন্য বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমরা যা দেখছি সাম্প্রতিককালে এই ব্রুকরেটসিতে যারা আছে, অসাধু ব্যবসায়ে যারা আছে, কিংবা রাজনীতিতে আছে, রাতারাতি শত শত কোটি, আপনার প্রতিবেদনও দেখেছি যে সাভারে 1000 কোটি। এটা তো মানে আমি বলতে পারি না, কারণ বলতে পারি না যে 1000 কোটি টাকা, এত টাকা, সেটা মনে হয় যে একটা ফান্ড। আমি যে 1000 কোটি টাকা বলছি, বোধহয় একটা আছে না উদাহরণ, যে তুমি বেচতে চলে যাবা, তা বেচতে কি আপনি এখান থেকে চলে যাওয়া সম্ভব? 1000 কোটি টাকা আমার কাছে মনে হয় অসম্ভব। কারণ মনে করেন আমি একটা ইউনিভার্সিটির অধ্যাপক, দেশের গ্রেনাউনে আমি বেতনের চাকরি করি, আমার ওয়াইফ অধ্যাপক, তাই না? আমার তো অনেক সাশ্রয় আছে, বাসা ভাড়া আমারটা দেওয়া লাগে না, সেটাও আমি পেয়ে যাই। তারপরও আপনার তাহলে লাখ টাকার উপরে আমার বেতন, এতেই মানে লাখ টাকার পর কোটি টাকা হইতে কত সময় লাগে? তা সেই কোটি টাকা, শত শত কোটি, সেই কোটি টাকা হাজার হাজার কোটি যখন কন্ট্রাক্টরদের ধরেছে, যে কেসিনেও কেসে ধরেছে, আমরা দেখেছি। বিচার প্রক্রিয়া নিয়ে একটু জানতে চাই, কারণ এই যে এই ধরনের বড় প্রভাবশালী যারা প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন, এদের বিচার কাজ করতে গিয়ে আবারও কোনো বাধাগ্রস্ত হবে কিনা? দেখেন ব্যাংকের যে বড় বড় যে কেসগুলো দেখছি, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে যত প্রভাবশালী হোক তাকে আশ্রয় দেওয়া হবে না, শাস্তির মুখে পড়তে হবে। কোনো শঙ্কার জায়গা দেখেন কিনা যে প্রভাবশালীদের বিচারের ক্ষেত্রে? এখন আসলে পাওয়ার তো আপনি পোস্টে আছেন একটা পাওয়ার, আপনি পজিশনে আছেন একটা পাওয়ার পোস্ট পজিশনের সাথে আপনি আছেন কানেকশন, সেটা একটা পাওয়ার। মানি ইজ এ পাওয়ার। সুতরাং যখন অর্থ থাকে, এরা এত করতে সাহস পায় কেন? তারা জানে যে মানি থাকলে সব কিছু কিনে নেওয়া যায়, তাই না? এবং অনেক সময় নেওয়াও যায়। তবে কথাও ঠিক সবসময় নেওয়া যায় না, যায়। আপনার পাওয়ার দিয়ে উনি যে কথাটা বলছেন সেটাই আসি, বেগম খালেদা জিয়াও তারও জেল হয়েছে না? সুতরাং আরেকজনেরও জেল হতে পারে। তেমনিভাবে
আজকের একটা এরশাদ সাহেবও জেলে ছিল, অনেকদিন জেলে ছিল, অনেক বছর জেলে ছিল। আজকে একজনের আসছে। আমরা চাই যে এটা হোক। সত্যি যদি তিনি তার চাকরি টাকা, তিনি জাতিসংঘ বাহিনীতে কাজ করেছেন, নানাভাবে শুধু বেতনের টাকাই না, তারা যারা সরকারি চাকরি থেকে বিদেশে একটা ট্রিপে গেলে মানে এই যে পারডিয়াম টাডিয়াম একটা থাকে, সেসব মিলেও তার মানে এত না, এত হওয়ার কোনো সুযোগ নেই। মনে করেন কিছু থাকে, আপনার একটা ল্যান্ড কিনলেন, হয়তো ল্যান্ডটা কিনলেন 5 লাখ টাকায়, শেষ কথা 20 বছর পর আজকে 5 কোটি টাকা হলো, সেটা হতে পারে। কত বিঘা সম্ভব না, কিন্তু ওই ভাতার টাকায় কত বিঘা না, সম্ভব? কিন্তু এত শত শত বিঘা, উনি যেটা বলতেছিল যে কুমিল্লায় হাজার হাজার বিঘা, হোটেলের শেয়ার, হাজার কোটি টাকা হওয়ার কোনো সুযোগ নাই। সেটা 10 কোটি হতে পারে, 15 কোটি হতে পারে, 5 কোটি বিচার হতে প্রক্রিয়া পারে। নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করবেন কি? আমি শোনেন, অনেকে শঙ্কা প্রকাশ করে, ইয়ে করে, আমি এটা করতে চাই না। শঙ্কা থাকলেও আমি জোর করে হলেও বলতে চাই যে না, আমি বিচার হবে, আমি বিচার চাই। ধন্যবাদ। আমি বলি যে তাদের বিচার চাই। আপনার কাছে একটু যেতে চাই যে আসলে এই যে আমার চাঞ্চল্যকরভাবে ভারতে খুন হলেন আমাদের এমপি আনার, সেক্ষেত্রে আসলে দু দেশে, কারণ ভারতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশেরই যায়, সেক্ষেত্রে কোনো নিরাপত্তা শঙ্কা তৈরি বা উদ্বেগজনক দেখেন কিনা? ধন্যবাদ। পরিস্থিতি বাংলাদেশের কোনো এই মানের জনপ্রতিনিধির বহির্বিশ্বে বা অন্য দেশে, বাংলাদেশের সীমান্তের বাইরে এরকম গুম হয়ে যাওয়া, তারপর খুন হয়ে যাওয়া, তার লাশ ডেড বডি টুকরো টুকরো করে ফেলা, আদৌ পর্যন্ত তার ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, ডেড বডির অংশ পাওয়া যাচ্ছে না, এটা ভাবিয়ে তুলে সচেতন মহলকে। বোদ্ধা মহল নিশ্চিতভাবেই চরম আতঙ্কে আছে, এবং আমাদের যারা দেশের বাইরে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসার জন্য যায়, বিভিন্ন কাজে যায়, তারাও নানানভাবে চিন্তিত। কিন্তু এই ঘটনাটি একদিনের ঘটনা না। আমি যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো মৃত্যুর জন্যই যে কারো মন নরম হবে, মন কাঁদবে। লোকটা জনপ্রতিনিধি ছিল, আমরা শুনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব গলা বড় করে বলেছেন উনি অনেক জনপ্রিয় ছিলেন। জনপ্রিয় ছিলেন হতেও পারে, আবার তিনি জনপ্রিয়তা অর্জনের পিছনে অনেক মেকানিজম, অনেক রকম শক্তি সামর্থ্য নিয়েই সেটা তৈরি করেছেন। তার পিছনের ইতিহাসও আমরা যদি পত্রপত্রিকায় দেখেছি, কিছুদিন যাবৎ খোঁজখবর নিয়েছি, যতটুকু জেনেছি, লোকটা কিছুদিন পাওয়ার পার্টি করতেন সবসময়, কিছুদিন জাতীয় পার্টিও করেছেন, তারপরে অনেক বছর বিএনপিও করেছেন, তারপরে তিনি আওয়ামী লীগে আসছেন। 2009 সালে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো, তার মানে উনি পাওয়ার কেন্দ্রিক রাজনীতি করতেন। তাহলে পাওয়ারটা তার কেন লাগতো? পাওয়ার এক শ্রেণীর মানুষের খুব লাগে, যিনি নানান রকম দখলদারিত্ব, অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম এইসবের মধ্যে জড়িত হয়, এবং এই চোরাকারবারি, এই জাতীয় জিনিসের মধ্যে জড়িত হয়। তার খুব পাওয়ার লাগে, পাওয়ারের লোকদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। একটা সময় পাওয়ারের লোকজনই তাকে বলে, আপনি সরকারি দলে থাকেন, তাহলে আমাদের সুবিধা হয় হেল্প করতে, এবং সেভাবেই তিনি কিন্তু পাওয়ারের সাথে থেকেছেন। থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের। চেয়ারম্যান হয়ে যেই বিনা ভোটের নির্বাচনটা হলো 14 সালে 153 জন আনকন্টেস্ট হয়ে গেল, সেখানে তিনি ওনার নামটা লিখিয়ে ফেলেছেন। উনি ওই বছর এমপি হয়ে গেছেন। 14 সালে হওয়ার পর 18 সালে 2009 সালে এমপি, 9 সাল থেকে এমপি ছিলেন। 9 সালে বোধহয় ছিলেন না, 9 সালে 14 থেকে 18 এবং এইবার 24 টানা। ওই 14 সাল থেকে যে বছর বিএনপি ভোট করলো না, 153টা 54টা আসনে আনকন্টেস্ট হয়ে গেল, সেই বছর ওনার নামটা সুন্দরভাবে তালিকাভুক্ত। এখন ওনার নামের পিছনে, ওনার হত্যাকাণ্ডের জন্য আমি অত্যন্ত মর্মাহত। এরকম টুকরো টুকরো করে ফেলতে পারে একটা মানুষকে, এটা ভাবাই কঠিন। হত্যাকাণ্ড হতে পারে, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু এরকম টুকরো টুকরো করে ফেলতে কত বড় লোমহর্ষক, বিভৎস, চিন্তা করা যায় না। এটা কারোর জন্যই কাম্য না, আমার শত্রুর জন্য আমি কামনা করি না। কিন্তু ওনার উত্থানটাকে খেয়াল করতে হবে। এখানে হাজার কোটি টাকার একটা লেনদেন, চোরাকারবারি, হুন্ডির টাকা। এই হুন্ডি কিসের টাকা? এই টাকা বিদেশে পাচার হয়েছে। কিছু টাকা উনি, ওনার বন্ধুর টাকা উনি আত্মসাৎ করেছে, মেরে দিয়েছে, লেখালেখিতে আসছে পত্রপত্রিকায়। বড় ধরনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ছাড়া একটা মানুষকে এইভাবে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় না। যিনি নিয়েছেন তিনিও অত্যন্ত পাশবিক কাজ করেছেন, কিন্তু এখানে অর্থনৈতিক, নারী ঘটিত, মাদক চোরাচালান, সোনা চোরাচালান, নানামুখী কথা শোনা যাচ্ছে, এবং সবগুলোই প্রায় সত্য, কাছাকাছি সত্য। এখনো কিন্তু বলে পরিকল্পনাকারী যিনি, তার বন্ধু, তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। বিচার প্রক্রিয়া নিয়ে যদি কিছু বলেন, আর নিরাপত্তার সংখ্যা দেখেন কিনা এই যে ভ্রমণের ক্ষেত্রে? হ্যাঁ, তো এখন উনি একা একা গেলেন, এটা তো উনি নিজেকে নিজে অনিরাপদ করে ফেলছেন। উনি একজন সংসদ সদস্য, নিঃসন্দেহে উনি অনেক কিছু বুঝেন, হ্যাঁ, ভালো মন্দ অনেক কিছু বুঝেন। তারপরে ওনার পিছনে মানুষের
সাথে লেনদেনের একটা সম্পর্ক আছে, অন্যান্য ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, তার বুঝে চলা উচিত ছিল, তার এভাবে যাওয়া ঠিক হয়নি। নিরাপত্তাটা উনি নিজেই লঙ্ঘন করেছেন এবং যেখানে গিয়েছেন সেখানে উনি নিশ্চয়ই এমন কর্মকাণ্ড ছিল, বৈঠক ছিল যেখানে অন্য কোনো মানুষকে আর জড়িত করেন নেই। সুতরাং সাধারণ মানুষ যেহেতু জানে না, আইন শৃঙ্খলা বাহিনী জানার পরের কথা। আমাদের চেয়ে উন্নত ভারতের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেখানে জবাবদিহিতা আছে, বিচারের ব্যবস্থাতে সব আছে, কিন্তু আমাদের চেয়ে খুব বেশি তারা ইন্টেলিজেন্সিতে যে এগিয়ে আছে আমার কাছে মনে হয় না। কারণ এখন হয়তো ঘটনা বের করে ফেলবে, তাদের এখানে কিছু স্বচ্ছতা আছে, স্পষ্টতা আছে। আমাদের মানুষ এই ঘটনায় কিছুটা অনিরাপদ করে তুলেছে, ভীত করে ফেলেছে, এটা সত্য। কিন্তু ওখানে আমি নিজেও বেশ কয়েকবার গিয়েছি, আমার কাছে মনে হয়নি যে ওখানে মানুষ অনিরাপদ। মানুষ যেতে পারবে, তবে যেই কারণে যায় সেই কারণটা হলো চিকিৎসা। আমার মনে হয় অনেকে চিকিৎসার সাথে বেড়ানো, বাজার ঘাট করা, অন্যান্য বিষয়গুলো মিলিয়ে যায় এবং এত বেশি উদ্ভোগের মতো যায়, এত বেশি নির্বোধের মতো যায়, যে কাজগুলো অনেকটা এখানেই করা সম্ভব, অনেক টাকা পয়সা দেশের বাঁচানো সম্ভব। আমার মনে হয় এখন ওই কলকাতা প্রেম, পশ্চিমবঙ্গের চিকিৎসা প্রেম, এটা কমিয়ে আনা উচিত। নাগরিকদের একটা দায়িত্ব তার দেশের টাকা দেশে রাখা। আমার নিজেকে নিরাপদ রাখার জন্য আমি নিজেকেই নিয়মকানুন মেনে চলা উচিত। আমি এক জায়গায় মুভ করব, আমি এই ধরনের একজন পার্লামেন্ট মেম্বার, নিশ্চয়ই আমার দেশের পুলিশ জানবে, সংসদকে নিশ্চয়ই উনি নোটিশ করে গিয়েছেন, ওই দেশের প্রশাসনকে ওনার কোনোভাবে জানিয়ে অবস্থান নেওয়া উচিত ছিল। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশসন্ধানী আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশসন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আবারও যেতে চাই মহিদুজ্জামান স্যার, আপনাকে দিয়ে শুরু করি যে আসলে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ এখন সামনের দিকে, দুটি ধাপ কিন্তু পার হয়ে গেছে। ভোট নিয়ে অনেক হাহাকার ছিল, ভোটার ফেরানো কিন্তু সেভাবে সম্ভব হয়নি, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় ধাপে 37% ভোট পড়েছে। উৎসব কি হারিয়ে যাচ্ছে কিনা স্থানীয় সরকার নির্বাচনে? আসলে তো ভোট একটা ভোট, সেখানে উৎসব হয়, উত্তপ হয়, তাই না? যেমন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মারামারি, যখন বেশি পার্টিসিপেটেড হয় তখন তো আরও বেশি হয় সেগুলো। আমরা স্থানীয় নির্বাচনে একশো নির্বাচন এরশাদ, আমার মনে আছে এটিজি দিকে ইউনিয়ন পরিষদে প্রায় 400-র মতো লোক নিহত হয়েছিল সারা দেশে, 300 এরকম। এটা কোনটা? এটা স্থানীয় সরকার নির্বাচন? হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এটা একটা নির্বাচনে 400, 300 কতজন, 83 বা 84 দিকে, আপনার মনে আছে কিনা, ওই সাতজন ক্ষমতায়। সো দ্যাট সেগুলো আমাদের সমগ্র অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বা সব জায়গায় ক্রমান্বয়ে এইসব জিনিসগুলো বন্ধ হয়েছে, যে প্রকাশ্য অস্ত্রের ব্যবহার, তাই না, সেগুলো কিন্তু বন্ধ হয়েছে, সেটা একটা ভালো দিক। আর ভোট, দেশ যত উন্নত হবে তত কিন্তু ভোটের উপস্থিতি কমবে, সেটাও ঠিক আছে। সেটি কেন আসলে? না, সেটা উন্নত দেশগুলো দেখেন মানুষ মনে করে বদার করে না, যেগুলো যে হোক আমার কি, সেটা আমি গিয়ে সময় নষ্ট করবো কেন, আমি গিয়ে মারামারির মধ্যে পড়বো কেন? ভোটার উপস্থিতি কম থাকার কি এটি কারণ? কারণ না, এটা তো আছেই, একটা মেজর পলিটিক্যাল পার্টি তারা বিরোধিতা করছে, যাচ্ছে না, সেটা আছে। আবার একই দলের ভেতরে বলা হলেও সেখানে আত্মীয় স্বজন কেন, যারা এমপি আছে বা যারা যেখানে ক্ষমতায় আছে, সে চাচ্ছে তার লোক হোক। এটা দোষের না তা না, আবার দোষেরও। আগে যখন মনে করেন এই দলীয় প্রতীকী ছিল না, দলকেন্দ্রিক ছিল না, তখনও এটা ছিল না তা না, তখন ছিল পরিবারে পরিবারে, এলাকায় এলাকায়, যে আমার এলাকায় দাঁড়িয়েছে, এই এলাকার লোক ঐক্যবদ্ধ দেবে, অথবা এই পরিবার এমন হয়েছে যে পাশাপাশি বাড়ি, মানে এতেই আমার আত্মীয়তারা একেবারে পাশাপাশি বাড়ি, গোটা থানা, উপজেলা আর গোটা ইউনিয়ন ওই দুই বাড়িরই নেতৃত্ব দিত, দুই বাড়ির দুই ক্যান্ডিডেট, বাড়ির সেই লড়াই। এখন সেই জায়গা কিন্তু ওই প্রতীক দেওয়ার কারণে এটা অনেক বেশি পলিটিক্যাল রূপ লাভ করেছে বিগত কয়েক বছরে। সেখান থেকে এবার সার্বজনীন করা হয়েছে আওয়ামী লীগের জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে না। কিন্তু এখনও নির্বাচন কিন্তু দলভিত্তিকই আছে, আওয়ামী লীগ খুব প্রতীক দেয়নি, সেটা তার দলীয় সিদ্ধান্ত। কিন্তু নির্বাচনের কাঠামোতে কিন্তু দলভিত্তিক নির্বাচনই হওয়ার কথা। নির্বাচনে আমরা যে জৌলুস, আমেজ বা উৎসব দেখি বা প্রতিদ্বন্দ্বিতা দেখি, সেটি কি মানে এই নির্বাচন আমরা দেখছি কিনা? না, মনে করেন স্টেপ বাই স্টেপ আপনি দেখতে হবে যে জাতীয় নির্বাচনে এই একটা মেজর পলিটিক্যাল পার্টি না হওয়ায় সেখানে যেমন কন্টেস্টটা কম হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদেরও দলের যারা আওয়ামী লীগের বিকল্প প্রার্থী বা নমিনেশন পায় না, আমি স্বতন্ত্র বলবো না, সামহাও এক ধরনের স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট নামে তাদের অ্যালাউ করায় কিছু কিছু জায়গায় খুবই
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে ব্যাপকভাবে, তো সারা দেশ তো আর হয় নাই। তেমনিভাবে এইটাও সার্বজনীন করায় একটু হয়েছে। এই প্র্যাকটিসটা হলে ভবিষ্যতে আরেকটু বেশি হবে ফ্র্যাঙ্কলি। এখন কিন্তু মানুষ নিশ্চিত না, যে মনে করেন আমি যদি একেবারে আমাদের এলাকায় বলি যে ঝালকাঠি জেলায়, সেখানে দলীয় না দিলেও ইমপ্লাইড একটা নীরবভাবে বা কিছুটা প্রকাশ্যভাবেই কিন্তু সেখানে যিনি নেতা তিনি কিন্তু বলে দিয়েছেন ঝালকাঠি, নলছিটি ইত্যাদি রাজাপুর, যে এরা দলের প্রার্থী, এবং তার নিয়ন্ত্রণ আছেন। ইউনিয়ন পরিষদেও তিনি দিয়েছিলেন। মানে এমপির কথা বলছেন? এমপি না, মনে করেন আওয়ামী লীগের নেতা, বর্ষিয়ার নেতা, উনি ওনারই ওখানে এমপির চাইতেও সেটা বড়, উনি স্বাভাবিকভাবে। তো যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তো সবাই ওই দ্বারায় হয়েছে, ফলে ওনার পছন্দের যে ক্যান্ডিডেট তার সাথে কিন্তু চেয়ারম্যানরাও আছে। এবং ঝালকাঠিতে পত্রিকায় আমি দেখছি যে ওই প্রার্থী যারা বিরোধিতা করছে, অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের দল থেকে, জেলা কমিটি থেকে বা উপজেলা কমিটি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারপর কিন্তু এখানে ইলেকশন হচ্ছে, এবং সেখানে যতটা আমার কাছে রিপোর্ট আছে, ওই জায়গাগুলোতে ঠিকমতো ইলেকশন হলে এই ওই নমিনেটেড ক্যান্ডিডেটদের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে উৎসব হারিয়ে যাচ্ছে, এটার কারণ কি এইটা কিনা যে তৃণমূলে বেশি পরিমাণ রাজনীতিতে বেশি দলীয়করণ, মানে নির্বাচনগুলো ইস্যুতে বেশি দলীয়করণের কারণ কি? বাংলাদেশের মানুষ কিন্তু খুবই পলিটিক্যালি ইনভলভ, সচেতন। আমরা যে 91 বা 96-তে আমরা অতটা দলীয়করণ, আপনি বলি যে পলিটিক্স আগে সচেতন বা আপনি একটা ফিলসফি সমর্থন করেন, এটা এক জিনিস। ক্রমান্বয়ে আমাদের মানুষ কিন্তু দলভিত্তিক হয়ে গেছে। সেটি আপনার সাধারণ মানুষ, সেটি আমাদের পেশাজীবী, সেটি আইনজীবী, সেটি সাংবাদিক, সেটি টেলিভিশনের যারা সাংবাদিক, সবাই দলীয়করণ তো এক জিনিস। আমি বললাম যে দল ভিত্তিক আছে না, যে দলের বাইরে লোক কম। আগে তো দল ছিল কম, এখন দলের ভিতরে, এবং তারপরেও দেখবেন যে কর্মীর চাইতে নেতা বেশি। জি, মানে ওই ছোট দলগুলো তো কর্মীর চাইতে নেতা বেশি, সেখানে তো কর্মী বেশি হবে। তা এই জন্য কি দেখেন দলগুলোতে আগে শেষ করতে হবে। আমি এই কথা বলে শেষ করি। আগে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, এদের নির্বাহী কমিটি কতজন আর ছিল? এখন দেখবেন কয়েকশো। যেমন এই যে বিএনপি, জাতীয় পার্টি, যেগুলো ক্যান্টনমেন্ট বা এরকম নানা দল নিয়ে দল গঠিত হয়, ক্রমান্বয়ে কিন্তু আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলও ওই সকল দলকে অনুসরণ করে ওই দলের মতো দলের কাঠামো হয়ে গেছে, যে আগে সেন্ট্রাল কমিটি করবেন, তারপর আপনি ওই কমিটি করবেন, একটা কমিটিতে 300-400 হিসাব থাকবে না, পরে কিছু চিঠি দিয়ে পোস্ট দেবেন। এটা কিন্তু প্রতিষ্ঠিত দল হিসেবে থাকতে পারে না। সুতরাং সেই কালচারের দলগুলো দুর্বল হয়েছে কাঠামো। আর শেষ কথা কি বলবেন? যে নির্বাচন ক্রমান্বয়ে পার্টিসিপেটরি হবে, বা পরের নির্বাচনে হয়তো আরো হবে। এই নির্বাচনটা যদি কিছুটা ওইরকম থাকলো। জি, ধন্যবাদ। আমরা একটু যেতে যাবো জায়েদ আল মাহমুদ, আপনাকে শেষ করতে চাই, আসলে উৎসব হারিয়ে যাওয়ার পেছনে কি তৃণমূলের রাজনীতিতে বেশি পরিমাণে দলীয়করণ বা সর্বত্র যেটি বললেন ওয়াহিদুজ্জামান স্যার, দলীয় ভিত্তিক হয়ে গেল কিনা, এই কারণ কিনা? ধন্যবাদ। আসলে এই নির্বাচনগুলো, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলো সরকারের পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখবে না, এবং বলা চলে একটা একদলীয় সেটআপ বিভিন্ন স্তরে স্তরে তাদের দলের, তাদের পছন্দের এমপিদের বা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পছন্দের লোকগুলোকে সাজিয়ে বসিয়ে দেয়। এখানে জনগণের অংশগ্রহণ করলেই কি না করলে কি, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করা হয়নি, দেশে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা হয়নি, বড় বড় দলগুলোকে দূরে রেখে, অনেক সংখ্যক দলগুলোকে দূরে রেখে নির্বাচনটাকে একদম বলা চলে কোণঠাসা করে তাদের মতো করে নিয়ে গেছে, এবং নির্লজ্জভাবে জনগণ 5 থেকে 7-8% বেশি ভোট দেন, এই বলেছে তারা 41% ভোট পেয়েছে। সেই ধরনের একটি সরকারের পক্ষে যে কোনো নির্বাচন তাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন খেলা, ভোট খেলা, এটা একটা নামকাওয়াস্তে একটা গণতন্ত্রের ফর্মুলা, আর কিছু না। তারা তো শুরুতেই বলেছে খেলা হবে। তারা সেই খেলাই খেলতেছে, জনগণের সম্পত্তি লুটপাট করতেছে, জনগণের অর্থ খরচ করে নির্বাচনগুলো করতেছে। এগুলো না করে জায়গায় জায়গায় লোক প্রশাসক হিসেবে বসিয়ে দিল তারা পারে, তাহলে জনগণের অন্তত টাকা পয়সা নষ্ট হয় না। এই ভোটগুলো আয়োজন করে শুধু নামকাওয়াস্তে, আর কিছু মানুষ মারামারি খুনাখুনি হচ্ছে, নিজেদের মধ্যে ক্ল্যাশ বাড়তেছে। ভবিষ্যতে আর সুফল তারা পাবে। আর এই নমিনেশন, সরকারি দলের নমিনেশন বা এমপি উপজেলা চেয়ারম্যান হতে পারা, এটা তাদের জন্য মানে 100 কোটি টাকা
রাজত্ব হাতে আসা, যেখানে হাত দিবেন সেখানে শত শত হাজার হাজার কোটি টাকার গল্প পাওয়া যায়। যেখানে হাত দিবেন সরকারি দল যেই স্তরের নেতার গায়ে হাত দিবেন তার পকেটে শত শত হাজার হাজার কোটি টাকার গল্প। প্রশাসনের একজন কর্মকর্তা, একজন আইজিপির যেমন এটা আছে, তেমনি একজন রাজনৈতিক লেভেলেও বিভিন্ন স্তরে এটা আছে। তার প্রত্যেকের প্রোফাইলের দিকে তাকানোর কোনো সংস্থা বাংলাদেশে নাই, বা থাকলেও সেটা কার্যকর না। আমাদের দেশে সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের পয়সায় যে সংসদ চলে, হাজার হাজার কোটি টাকা যেখানে ব্যয় হয় সংসদের পিছনে, সেই সংসদে দাঁড়িয়ে বিদেশের টাকার পাচারকারীদেরকে তারা চিনে না বলে, তারপরে কারা হুন্ডি ব্যবসা করে তাদেরকে তারা চিনে না, দেখিয়ে দেওয়ার জন্য অন্যদেরকে বলে যে কারা সিন্ডিকেট করে আমরা জানি না। একটা দেশের সরকার প্রধান এবং সরকার কাঠামোর যেহেতু শক্তিশালী না, এরা সরকারের অর্গানোগ্রামগুলো সব মিলিয়ে তো সরকার প্রধান যখন জুজু দেখায়, সরকার প্রধান মার্চে একটা দুর্ভিক্ষ হতে পারে বলে ভোটের 3 মাস 4 মাস আগে একটা ভয় দেখিয়েছিল। ওই জুজুর ভয়ে অনেকে মনে করছে শেখ হাসিনাকে ধরেই আমাকে বেঁচে থাকতে হবে, আওয়ামী লীগকে ধরে আমাকে বেঁচে থাকতে হবে। আপনি মানেই চূড়ান্ত সিদ্ধান্ত না, আপনি কালকে মানুষ মরণশীল, আপনি যে কোনো মানুষ যে কোনো সময় মরে যেতে পারি। আপনি না থাকলে দেশ চলবে না, দেশ উন্নত হবে না, এটা ভাবাই ঠিক না। আপনার দেশের স্বাধীনতার পর থেকে সকল সরকারগুলি কম বেশি উন্নয়ন করেছে। আপনি খেয়াল করেন অন্যান্য দলগুলো তো ব্যারেজগুলো করেছে, মাটির কাজ করেছে, রাস্তাঘাট করেছে, ব্রিজ করেছে, কালভার্ট করেছে, অসংখ্য করেছে। সব কাজ কি আপনি করেছেন? আপনি এসে অনেক জায়গায় মাটির কাজের উপরে রাস্তা, পাকা রাস্তা করেছেন। যমুনা সেতু আপনি করেন নাই তো, যমুনা সেতু এটা 2-3টা দল মিলে হয়েছে। এর আগে মেঘনা সেতু হয়েছে, দাউদকান্দি গোমতী সেতু হয়েছে, এগুলো কে করেছে? এরশাদ করেছে। কিছু কাজ বিএনপিও করেছে, কিছু কাজ জাতীয় পার্টি, আপনি সমস্ত কিছু আপনি নিয়ে গেলেন। আচ্ছা, ডিজিটালের স্লোগান আপনি দিচ্ছেন, ডিজিটাল তো ওই 86 সালে এরশাদ সাহেব একসাথে সমস্ত উপজেলাগুলো ডিজিটাল এক্সচেঞ্জ করছিল, একসাথে করছিল ডিজিটালাইজেশন একটা যুগের স্রোতের সাথে একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। সেখানে আপনি একটা বৃষ্টির পক্ষে ছাতা ধরে বলে দিলেন আমরা ডিজিটাল করছি। আসলে আপনি সস্তা রাজনীতি করছেন, সস্তা রাজনীতি করে জনগণকে ধোঁকা দিচ্ছেন। আজকে আপনি আরেক জুজু দেখাচ্ছেন কি, এর আগে আপনি বলছেন টেকনাফ সেন্ট মার্টিন নিয়ে যেতে চায় আমেরিকা। ওটা একটা কোরাল দ্বীপের একটা সেখানে তো বিল্ডিং কনস্ট্রাকশন করার কোনো সুযোগই নেই, তারা কীভাবে এখানে ঘাঁটি গাড়বে? এখন আপনি বলতেছেন বঙ্গোপসাগরে চায়, বঙ্গোপসাগরে চায় দেই না বলে আমার সাথে কিছু সমস্যা। কালকে পত্রপত্রিকা দেখলাম একজন শীর্ষ কি বলে রাষ্ট্রের প্রধান নেতা যিনি এই ধরনের কথা বলেন, পরবর্তীতে এগুলো যখন সত্য হয় না, জাতি কিন্তু হতাশ হয়। এই ধরনের কথা বলে দেশের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানো, এটা ছাড়া আর কিছু না। এগুলো রাজনৈতিক সততা, রাজনৈতিক দূরদর্শিতা না, এগুলো রাজনৈতিক সততা, মানুষকে প্রতারণা করা। উপজেলা চেয়ারম্যান হলে এমপি হওয়া যায়। আপনি বাজার দরের দিকে আজকে তাকান। আমি এখানে আসার আগে 2জন আওয়ামী লীগ নেতার সাথে দুইটি কাজে বসেছিলাম। একজন আমাকে এমনভাবে বলল যে বাজারে কোনোভাবে হাত দেওয়া যায় না, বাজারে এমন অবস্থা হয়ে গিয়েছে 70-80 100 টাকার নিচে কোনো সবজি নেই, 80 টাকার নিচে কোনো সবজি নেই। এই আলু ভরপুর সিজনে আলুর দাম 60 টাকা কেজি, পেঁয়াজ 70 টাকা 65 টাকা কিছুদিন ছিল, আজকে 80 টাকা হয়ে গিয়েছে 3 দিনের ব্যবধানে। শেষ করতে হবে জি, এভরিডে বাজারটা বাড়তেছে। তো সেখানে আপনি যেখানে মানুষের দিকে তাকাচ্ছেন না, ঋণ করে আরো দুটি ধাপ বাকি আছে, আপনার শেষ কথা, বিদেশে টাকা পাচার হচ্ছে, কারা টাকা পাচার করতেছে আপনি বলেন জানেন না? সব জানেন আপনারা, সরকার প্রধান, সরকার এবং সরকারের শীর্ষমহল, আপনারা সব কিছু জানেন, জানার চেষ্টা করেন না, ধরার চেষ্টা করেন না। কারণ আপনাদের আশেপাশে এরা ঘুরঘুর করে ব্রিফকেস নিয়ে ঘুরে। হয়তো না হলে পরে এই যে আনোয়ারুল আজিম যে আজকে ঘটনাটা ঘটলো, দুঃখজনক ঘটনার জন্য আমি দুঃখিত। তার উত্থানের যে গল্প, তার কাছে 1000 কোটি টাকার গল্প, এই টাকা যে নমিনেশনে ব্যবহার হয় নাই, অর্ধেক টাকা নমিনেশনে ব্যবহার হয় নাই, আমি কিভাবে দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।